বৃষ্টি নদী জল ফুল ফল আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি আমাদের কৃষি ও কৃষ্টি। পথের মতো অফুরন্ত সম্ভাবনাময় আমাদের কৃষি। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করেন আমাদের কৃষক ও খামারিরা, যারা সারা বছর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে মাটির বুক চিরে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরে মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষাণী ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে ক্ষেত খামারে গ্রামগঞ্জে ছুটে চলে প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি টিমের সদস্যরা। আমাদের কৃষি ও কৃষ্টি। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। বাংলাদেশের আবহাওয়ার সাথে হাঁস লালন পালন করা অত্যন্ত সহজ, আর হাঁসের মাংস আমাদের সকলেরই অত্যন্ত পছন্দের একটি মাংস। দর্শক, আজ আমরা চলে এসেছি মুন্সিগঞ্জ জেলার লোহজং উপজেলার একটি হাঁসের খামারে। আজ আমরা এই হাঁসের খামারটি ঘুরে দেখব। চলুন তাহলে ঘুরে দেখে আসি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে যেটা দেখলাম, আপনি কিন্তু এখানকার অত্যন্ত সুপরিচিত একজন মানুষ। আপনি এই হাঁস চাষ করছেন, লালন পালন করছেন, এই চিন্তাটা কেন এলো? ধরুন, আমরা এলাকাতে যতটুকু থাকি জানি, আর বিশেষ করে যেহেতু সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছি, এখানে ধরেন আমাদের এই দেশ তো আসলে কৃষি প্রধান দেশ, তাই না? এখানে আমাদের বিভিন্ন ফসলাদির পাশাপাশি আমাদের হাঁস, মুরগি, গবাদি পশু বা অন্যান্য পশু পাখি পালনের একটা প্রচলন আমাদের এই অঞ্চলে আছে আগে থেকেই। বাট হাঁসের যে এটা খামারটা, সেটা আমাদের এখানে নেই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো একটিবারই একটি খামারের উপরে তার বিশাল নজর এবং দৃষ্টি সেখানে। সে সমস্ত দৃষ্টিকোণ থেকেই আমার হাঁস প্রজননের খামারের একটা চিন্তা ভাবনা আমার ছিল, এবং আমি সরকারের নারায়ণগঞ্জ, যেটা আমাদের হাঁস প্রজনন খামার আছে, সেখানে আমি গিয়েছি। তাদের সাথে পরামর্শ করে প্রথম ইচ্ছা ছিল একটু ছোট্ট পরিসরেই করি, হ্যাঁ। তারপরে দেখলাম যে না, একটু বড় পরিসরে করা যায় কিনা। তো এখন মোটামুটি এইটা আমার হচ্ছে প্রথম, এবং এখানটা দিয়ে আমি শুরু করেছি। দর্শক, আপনারা যারা হাঁসের খামার করেছেন কিংবা খামার করার কথা চিন্তা করছেন, আপনাদের জন্য আইডল হতে পারে এই খামারটি। এখন আপনাদের জানিয়ে দিচ্ছি এই খামার সংক্রান্ত ছোট্ট তথ্যকণিকা। খামারের ধরন নিউট্রিফ্রেশ এগ্রো ফার্মের বেইজিং ও অন্যান্য জাতের হাঁসের খামার। মালিকের নাম আলহাজ আব্দুর রশিদ শিকদার। ঠিকানা গ্রাম ঘোড়দৌড় বাজার, উপজেলা লোহজং, জেলা মুন্সিগঞ্জ। মোবাইল নম্বর 01711532977। ছোট পরিসর থেকে চিন্তা করে আপনি বড় পরিসরে করেছেন, তো কতগুলো হাঁস দিয়ে শুরুটা করেছিলেন? এখানে আমি প্রায় 500-র মতো হাঁস দিয়ে প্রথম শুরু করি। এখন আমার এখানে আপনার 2500-এর মতো হাঁস আছে। 2500, অনেকগুলো। আর আমার একটা যেটা চিন্তা ভাবনা আছে, এটা এখানে কিন্তু আপনি দেখবেন, এটা আমাদের পদ্ধতিতে হাঁস পালনের যেটা নিয়ম, সেইভাবে আমরা করতেছি। এখানে ওদের থাকার জায়গা আছে, পাশাপাশি ওদের ক্যানেল করা আছে ওদের গোসলের জন্য, পানির জন্য। 2 বেলা আমরা পানিটা ছাড়ি দেই, সকালবেলা একবার, বিকালবেলা একবার। এইভাবে এটা শুরু করেছি। তবে আমার যেটা নেক্সট যেটা পরিকল্পনা, এভাবে করলে আপনি করতে পারবেন, কিন্তু খুব মেনটেনেন্সটা খুব কঠিনভাবে আপনাকে করতে হয়। আমি একটুখানি জানতে চাচ্ছি যে আমরা সাধারণত যেটা জানি বা ছোটবেলা থেকে যেটা দেখে আসছি, যে হাঁস হচ্ছে মুক্ত জলাশয়ে হচ্ছে বিচরণ করে বেড়াতো, তো সেখান থেকে সেটা একটা, এবং আপনার এই পদ্ধতিটা কিন্তু অনেক চমৎকার। তো এছাড়া কয়টা পদ্ধতিতে হাঁস চাষ করা যায় বা লালন পালন? ছোটখাটো 2টা 4টা বা 10টা হাঁস যারা পালে, তারা উন্মুক্ত অবস্থায় পালে। কিন্তু আমাদের এই যে এলাকা, সেখানে 2 রকমের সিস্টেমে আমাদের করতে হবে। কারণ হচ্ছে ধরেন আমাদের এখানে বর্ষার অর্ধেকটা, যে বর্ষা যখন থাকে, অর্ধেকটার সময় আমাদের এলাকায় জলাশয় থাকে, আবার অর্ধেকটার সময় কিন্তু শুকিয়ে যায়। যেরকম এখন এই যে শুকনো মৌসুম শুরু হয়েছে, তো এক্ষেত্রে তো আপনি বাইরে বিচরণ করতে পারবেন না। আর যখন বর্ষা থাকে, বর্ষার অঞ্চলে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে যদি আমরা যাদের ছোট ছোট পুকুর আছে বা আশেপাশে যদি জলাশয় থাকে, খাল থাকে, সেই খালের পাড়ে আপনি করতে পারেন।
এবং করে বর্ষার সময়টা আপনি ছেড়ে দিলেন, আচ্ছা। এটাকে ও যদি নিজে তার খাবার একবেলা সে সংগ্রহ করতে পারে, আরেক বেলা যদি খাবারই খাওয়ায়, সেক্ষেত্রে খামারের কোনো লস হওয়ার কোনো সুযোগ নাই। আর যদি দুবেলায় যদি সে খাবার সংগ্রহ করে আনতে পারে, তাহলে তো কথাই নেই। তবে আচ্ছা। এটা হচ্ছে কি, যদি একটু বৃহৎ আকারে পড়ে, আমার মনে হয় এটা অনেক লাভবান। আচ্ছা, এই যে আপনি আমাকে এইমাত্র যেটা বললেন যে বর্ষার মৌসুমে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে আপনি আপনার এই হাঁসগুলোকে বর্ষা মৌসুমে ছেড়ে দেন? হাঁস প্রচন্ড দলনেতাদেরকে মানে, তারা আচ্ছা। ফলো করে, তাদের যে গ্রুপ আছে, সেই গ্রুপের একটা লিডার থাকে, ওই লিডার যেভাবে যাবে ওরা ওইভাবে যাবে। আর যখন শৃঙ্খলাবদ্ধ প্রাণী, আমরা ইউটিউবে দেখবেন, বিভিন্ন সময় আমরা দেখি যে অনেক বড় শহর, সে রাস্তা আমাদের দেশে আছে। আপনি যদি ময়মনসিংহ বেল্টে যান, এই সমস্ত বেল্টে যদি যান, সিলেট অঞ্চলে যদি যান, হাওড়া অঞ্চলে দেখবেন সে হাইওয়ে রোড পার হয়ে তারা জলাশয়ে যাচ্ছে, আবার তারা ব্যাক করে আসতেছে। সুতরাং সেটা নিয়ে কোনো সমস্যা না, তারা যাবে এবং নির্দিষ্ট সময় কিন্তু তারা ব্যাক করে আসবে। আপনি তো অর্ধবদ্ধ অবস্থায় হাঁসগুলোকে লালন পালন করছেন, তো এটার এই খামার ব্যবস্থাপনাটা কিভাবে করতে হয় সেটা একটু যদি শোনান। এটা আমরা সকালের দিকে হাঁসটাকে ছেড়ে দেই ভিতর থেকে, এবং যখন ছেড়ে দেই তখন এই হাউসটা পানিতে পরিপূর্ণ থাকে, এবং সকালের খাবার আরো বেশি পানি থাকে, আরো বেশি পানি থাকে, এবং পাশাপাশি এই ক্যানেলের সাইডে আমরা খাবারটা দিয়ে দিই, ও খাবার খাচ্ছে, সাথে সাথে ওর যতটুকু পানি আছে সেটুকু খায়, এবং এখানে নদীর মতন ও পুকুরের মতন ও বিচরণ করে। বিকেলের দিকে আমরা একটা খাবার দিই, ও সন্ধ্যার আগে ওরা আবার ঘরে চলে যায়। এখানে আরেকটা জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে লিটার থাকে, লিটার যে ব্যবস্থাপনা সেটাকে চেঞ্জ করতে হয় আমাদের, মোটামুটি 8-10 দিন পর আমরা চেঞ্জ করি, আর টোটাল খামারটা মাসে 2 বার ক্লিন করি, আর নর্মালি স্প্রে করি আমরা, যেটা বায়োসিকিউরিটি যে বিষয় থাকে সেটা আমরা প্রায় প্রতিদিনই করি, এভাবেই মেনটেন করতে আসলে। আর বিভিন্ন ডাক্তার আছে আমাদের এখানে, আমাদের উপজেলা কর্মকর্তা যিনি আছেন, পশুপালন কর্মকর্তা, তিনি নিয়মিত আমাদের এখানে ভিজিট করেন, বা আমাদের প্রয়োজন থাকলে তাকে ডাকি, তার সাথে পরামর্শ করি। সেভাবে আর নিয়মিত যে সমস্ত ভ্যাকসিনগুলো আছে, কিছু ভ্যাকসিন দিতে হয়, এবং যে সমস্ত হাঁসগুলো ডিম পাড়ে, তাদের ডিম পাড়ার জন্য তাদের যে খাবার আমরা যদি দিচ্ছি, এর পাশাপাশি যদি তাদের অতিরিক্ত কোনো ভিটামিন বা মিনারেল দরকার হয়, সেগুলো ডাক্তার যেভাবে সাজেস্ট করে সেভাবে আমরা দিয়ে থাকি। আপনার এই হাঁসের খামারের লাভ লস এবং কি পরিমাণ ডিম দিচ্ছে আমরা সব কিছু জানবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক, প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এসে এই হাঁসের খামার সংক্রান্ত আরো অনেক কিছুই জানবো, সে পর্যন্ত সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। স্যার, আপনার এখানে আমি যে জাতের হাঁসগুলো দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটা হচ্ছে জিন্নিং জাত। জিন্নিং জাত। তো এই জাতটা আপনি কোত্থেকে নিয়ে এসেছেন? এটা আমরা নারায়ণগঞ্জ, আমাদের সরকারি যে হাঁসের প্রজনন কেন্দ্র, সেন্ট্রাল প্রজনন কেন্দ্র, এটা সেখান থেকে এনেছি আমি। আপনি কতদিন বয়সী বাচ্চা এনেছেন? এটা আমরা একদিনের বাচ্চা এনেছি। একদিনের। এখন এগুলির বয়স? এখন প্রায় 11 মাসের মতন বয়স হয়ে গেছে। নিশ্চয়ই ডিম দিচ্ছে? হ্যাঁ, এটা হাঁস হচ্ছে আমরা প্রায় 6 মাসের থেকে ওরা শুরু করে, 5 থেকে 6 মাসের মাথায়, এবং আস্তে আস্তে 6.5 মাসের মাথায় পরিপূর্ণ ডিমগুলো আমরা পাই মোটামুটি। প্রথম যে বেচটা আমরা এখানে তুলেছিলাম, যার বয়স 11 মাসের মতন, সেখানে 1000 হাঁস আছে আমাদের, এবং এখানে যেহেতু আমরা আবার নিজেরা হ্যাচারিও আছে, আমাদের হ্যাচারি শুরু করতেছি আমরা, তো সেখানে এই জন্য আমাদের হাঁস এবং হাঁসি দুটোই লাগে। প্রতি 8 থেকে 10টার জন্য একটা আপনার হাঁস লাগে ইন এভারেজ। এখানে 1000 ডিম পাড়ার হাঁস আছে, এবং আমরা আমাদের টার্গেট হচ্ছে 80%, সেক্ষেত্রে 800, তো 70 to 80% ডিম আসে, 700-800 মতন, এর মধ্যে উঠানামা করে সবসময় ডিম। এতগুলো ডিম দিচ্ছে, প্রায় প্রত্যেকটা হাঁসি তো ডিম দিচ্ছে পর্যায়ক্রমে, তো এগুলির খাবার দাবারটা কিভাবে আপনারা মেনটেন করেন? আবার আমরা ওই যে আমাদের ডাক্তারের পরামর্শ যেগুলো আছে সেভাবে দিই, এবং আমরা আসলে খাবার কিনে নিয়ে আসি, আমরা যেগুলো আমাদের বিভিন্ন বাণিজ্যিক খাদ্য মিল থেকে আমরা সরাসরি খাবারটা নিয়ে আসি আর কি। এবং এখানে বাচ্চা গেলে এক পদের খাবার দিতে হয়, একটু বড় হয়ে গেলে তারপরে আরেক পদের খাবার দিতে হয়। স্টার্টার দিয়ে শুরু, এবং তারপরে গ্রোয়ার, তারপরে ফিনিশার খাবারটা আমরা এখন দিচ্ছি এদের।
এবং ডিমে যখন আসে তখন আমাদের ওই লেয়ার খাবারটা দিতে হয়, যেটা আমরা সাধারণত মুরগি যারা পালন করে, লেয়ার মুরগি যারা পালন করে ওই জাতীয় খাবারটাই আসলে ডিম পাড়ার অবস্থায় সেটা আমরা দিচ্ছি এখন। আপনি যেহেতু বাণিজ্যিক খাবারটা খাওয়াচ্ছেন, নিশ্চয়ই আপনার এত বড় প্রজেক্ট, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে যে এই খাবারটা আপনি নিজে তৈরি করে খাওয়াবেন। অবশ্যই, কারণ হচ্ছে কি আমরা নিজেরা যদি খাবারটা করতে পারি সেক্ষেত্রে আমাদের কস্টিং কমে আসবে, ধরেন মিনিমাম পার কিলোতে ৩-৪ টাকা কমে আসবে। তো সেক্ষেত্রে বড় আকারে করতে গেলে তো আমাকে নিজেকে করতে হবে, নিজেকে করলে তো আমি সেই প্রফিটটা আমি নিজে পাবো। তখন খাবারের উপাদানটা কিভাবে নিশ্চিত করতে হবে? খাবারের মধ্যে আপনার আসলে যাই খাবার যেটা হয় সেখান থেকে 50% আসলে গম ভাঙা বা গমের ভুসি যেটাকে আমরা যাই বলি, এটার পাশাপাশি আমাদের শুটকি, চুন দিতে হয় এবং বিভিন্ন মিনারেল মিক্স করতে হয় এটার সাথে। সমস্ত জিনিসই আমাদের দেশে খুবই অ্যাভেলেবেল। অর্ধবদ্ধ অবস্থায় আপনি এই হাঁসগুলোকে লালন পালন করছেন, তো এই পানিটা পরিবর্তন করতে পানিটা আমরা প্রতিদিন দুবেলা পরিবর্তন করি এবং সবচেয়ে এটা আমার আরেকটা প্লাস আছে আমার, ধরুন আমাদের এখানে যে পানিটা পরিষ্কার করতেছি, এই হাঁসের যে খাবারের ওরা তো এখানে নিজে খাচ্ছে, এখানে নিজে গোসল টোসল করতেছে, তো এই যে খাবার হাঁসের যে বিষটা যেটাকে আমরা বলি, এটা আমাদের ক্যানেল আছে এখান থেকে, আমার এই পাশে একটা পুকুর আছে, বড় পুকুর, এবং সেখানে মাছ চাষ হয়। আপনারা দেখবেন যে অনেকে কিন্তু পুকুরের উপরে মাচা করে হাঁস পালন করে, মুরগি পালন করে, বিষটাটা মাছের জন্য, মাছের খাদ্য হিসেবে ব্যবহার হয়। আমাদের এখানে যদি এটা ভিতরে আমি বদ্ধ অবস্থা করছি, কিন্তু এর যে বিষটা এটা আমার পুকুরে চলে যাচ্ছে, সরাসরি পুকুরে চলে যাচ্ছে এবং সেটা মাছের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। যেহেতু আপনি বাণিজ্যিক খাবারটা হাঁসকে খাওয়াচ্ছেন, সেটার কিন্তু অনেক কিছুই এই বিষটার সাথে বের হয়ে যাচ্ছে, তো এই বিষটাটা কি মাছের জন্য উপকারী? অবশ্যই উপকারী, এবং হাঁসটা আপনার যখন ওকে খাবার দেওয়া হয় সকালে, ও দেখবেন ও খুব দ্রুত খাবারও খাচ্ছে আবার পানিও খাচ্ছে। আচ্ছা, টোটাল খাবারটাও আসলে ওর ভিতরে যায় না, অনেক সময় দেখা যায় পানিতে কিছুটা একটা থেকে যায়, এবং ওর যে বিষটা সেটা থাকে, সেটা মাছের খাবারের জন্য উপকারী। এবং এইভাবেই অনেক দেশে বা আমাদের দেশে এইভাবে কিন্তু চাষ হচ্ছে, যেটাকে আমরা সম্মিলিত খামার বলি। তো আমারটা পুকুরের উপরে না যদিও, কিন্তু তারপরে আমি এখানে ক্যানেল করে টোটাল এটাকে আমরা নিয়ে যাচ্ছি। প্রতিদিন তো প্রচুর ডিম আপনার এইখান থেকে হাঁসগুলো দিচ্ছে, তো ডিমগুলোকে দিনে কয়বার সংগ্রহ করেন বা কিভাবে সংগ্রহ করেন? ডিম আমরা সকালবেলা সংগ্রহ করি, সংগ্রহ করে রেখে দিই। আসলে হাঁসের ডিমের মোটামুটি ভালো চাহিদা এখানে, মানুষ এমনি খাবারের জন্য নেয়, বা আমাদের যে সমস্ত ফাস্ট ফুডের দোকানগুলো আছে সেই জায়গাতে নেয়, চাইনিজ হোটেলগুলোতে নেয়। এবং আমাদের এই অঞ্চলে ওইভাবে হাঁসের খামার গড়ে ওঠে নেই, সেজন্য এলাকাভিত্তিক চাহিদা ওটা আমার আছে। আর বিশেষ করে শীতের দিনে তো এর প্রচণ্ড চাহিদা। আমাদের একটাই ছিল যে আমরা সপ্তাহে একদিন সেল করব, কিন্তু দেখা যায় অ্যাডভান্স অর্ডার থাকে, আগের থেকে লোকজন লেগে থাকে যে আমাকে দিতে হবে, সিরিয়ালি দিতে হবে। এই যে ডিমের ব্যাপক চাহিদা, আমি যতটুকু জানি যে হাঁসের মাংসটা কিন্তু যথেষ্ট টেস্টি এবং এটারও কিন্তু প্রচুর চাহিদা রয়েছে। এটা হচ্ছে কি, ধরেন আমাদের অভ্যাসের বিষয়। এখানে ধরেন আমাদের এখানে যেরকম আমি আরেকটা হাঁস আছে আমাদের এখানে, ওই যে আমি যেটা দেখতে পাচ্ছি সাদা রঙের, এর বয়স আমাদের এটা 11 মাস বয়স হয়েছে, তাই না? এই হাঁসটার জিন্ডিং এর 11 মাস বয়সে ওর ওয়েট হচ্ছে আপনার 2.5 থেকে 2.5 কিলো। আচ্ছা, বাট ওর 4 মাস বয়স, এই 4 মাসে এটা আমরা মাংসের জন্য করেছি, 4 মাসে ওর ওয়েট গেইন করছে আপনার 3.5 থেকে 4 কিলো। অনেকটা আপনার রাজহাঁসের যেরকম ওয়েট থাকে সেরকম ওয়েট কিন্তু এই জাতটা। এই যে এইমাত্র আপনাকে যেটা বলেন যে সাদাটা মাংসের জন্য এবং অনেক বেশি ওজন, তো এই হাঁসটা কোন জাতের? এটা হচ্ছে বেজিং জাতের হাঁস। আচ্ছা, তো এই বেজিং জাতের হাঁস সম্পর্কে আরো অনেক কিছু জানবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দর্শক, প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর ফিরে এসে বেজিং হাঁস সম্পর্কে বিস্তারিত জানবো, সেই পর্যন্ত সাথেই থাকুন। আমাদের কৃষি ও কৃষ্টি, আমাদের কৃষি ও কৃষ্টি। বিরতির পর স্বাগত জানাচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। বেজিং চীনের একটা জাত, তো এই হাঁসটা লালন পালন করে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা আমাদের দেশীয় হাঁসের চেয়ে বেশি লাভজনক? বা আরো এটা অনেক বেশি লাভজনক, এই কারণে এর বয়স কিন্তু মাত্র 4 মাস। 4 মাসে এর বয়স 3.5 থেকে 4 কিলো। আর আমাদের অন্যান্য দেশি ওজনটা, এটা মাংসের জন্য চমৎকার একটি জাত বলতে পারে। আচ্ছা, এই যে মাংসের জন্য বললেন, এটার মাংসটা টেস্টি কেমন? হাঁসের মাংস তো মানে খুব মজা, বিশেষ করে শীতের দিনে এটার একটা আলাদা আবেদন আছে আমাদের এই অঞ্চলে। আমাদের এখানে মনে করেন
শীতের দিনে আমরা ওই যে পিঠা দিয়ে বা ছিটরুটি বলি আমরা, হ্যাঁ, এই ছিটরুটি আর হাঁসের মাংসের তুলনা নেই। আমি রিকোয়েস্টও করব বা পরামর্শ দিব যারা হাঁসের খাওয়ানোর যারা আছে, তারা এই শীত মৌসুমের আগে তারা যদি বেজিং হাঁসের চাষটা করেন, সেটা কারণ যেহেতু শীতের সময় অনেক অনেক হাঁসের মাংসের চাহিদা যেরকম থাকে, ডিমের জন্য থাকে। ডিমের জন্য জিন্ডিং হাঁস এবং খাকি ক্যাম্বেল হাঁস, কারণ তারা 18 মাস ডিম দেয় একটা না, অনেক ডিম। এদেরও প্রজনন আছে ডিম এরাও দেয়, বাট অতটা না, এরা 100 থেকে 120টার পর্যন্ত ডিম দেয়, বাট উদ্ভিদজাত কিন্তু দিচ্ছে আপনার 180টা। তো মাংসের জন্য বেজিং যদি করে যে কোনো খামারি করে এবং যে কোনো অবস্থায়, এটা বদ্ধ অবস্থায় বলেন বা উন্মুক্ত অবস্থায় বলেন, অর্ধবদ্ধ অবস্থায় বলেন, যারাই পালন করুক তার কখন লস হবে না। অনেক অল্প সময়ে লাভবান আপনি 3.5 থেকে 4 মাসে আপনি রিটার্ন পাওয়া শুরু করবেন। এত অল্প সময়ে এই বেজিং জাতের হাঁসটা লালন পালন করে লাভবান হওয়া যায়, তো এটার খাবার দাবারটা কিভাবে মেইনটেইন করতে হয়? খাবার দাবারটা সেম, অন্যান্য হাঁসকে আমরা যেভাবে খাওয়াচ্ছি সকালে বিকালে বা কেউ 3 বেলাও আমরা খাওয়াতে পারি, খাবার নিয়ে সমস্যা নেই। আর আমরা যেহেতু খামার আকারে করতেছি, তাদের জন্য আমরা বাণিজ্যিক খাবারটা ক্রয় করতেছি। বাড়ি ঘরে যারা 2টা 5টা 10টা করে পালতে চান, তাদের জন্য তো সমস্যা নাই, তারা ছেড়ে দিতে পারেন, বা যেটা আমাদের কুড়া ভুসি বলি আমরা সেটা থাকে, বা অনেকের সময় আমাদের ভাত বেঁচে যায় সেটা দিতে পারি। বাচ্চাগুলো যখন আপনি নিয়ে এসেছেন, তখন এই বাচ্চাটার কিভাবে পরিচর্যাটা আপনি করেছেন? বাচ্চাটাকে আপনি একদিনের বাচ্চাটাকে যখন নিয়ে আসবেন, তখন এটাকে বুডিং করতে হয়। এটাকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাকে রেখে দিতে হয়, মিনিমাম 1 সপ্তাহ। আর শীতের দিনে সেটা 10 থেকে 15 দিন পর্যন্ত রাখতে হয়। বুডিং করাবেন, নির্দিষ্ট একটা টেম্পারেচার থাকে, ডে বাই ডে টেম্পারেচারটা কমায় নিয়ে আসবেন, এবং তারপরে তার কিছু ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিনগুলো করে নেবেন এবং নিয়মিত খাবার দিবেন। ছোটোকালে যে খাবারটা আছে স্টার্টার খাবার দিয়ে শুরু করতে হবে, এবং 20 দিন বয়স শেষ হয়ে গেলে আপনি গ্রোয়ার খাবার দিয়ে শুরু করবেন। হাঁসের যে পানিটা প্রতিদিন আপনারা যে পানিটা পরিবর্তন করেন, এটা পুকুরে চলে যাচ্ছে, নিশ্চয়ই সেখানে মাছ চাষ করছে। আমরা এটা খাদ্য হিসাবে, মাছের খাদ্য হিসাবে আমরা ব্যবহার করতেছি। মাছের জন্য আমাদেরকে অতিরিক্ত কোনো খাদ্য দিতে হয়। আমরা কি সেই মাছগুলো ঘুরে দেখতে পারি? দেখতে পাবো, আসেন চলেন। হাঁসের পানিটাই তো এখানে আসছে, মাছগুলোকে আপনি যেটা বললেন যে আপনি খাবার দিচ্ছেন না, হাঁসের বিষটাই হচ্ছে ওদের জন্য খাবার। এরপরও মাছগুলো এত বড় কিভাবে হচ্ছে? বিষটা শুনতে শোনা যায়, মূলত এটা তো আপনার বাণিজ্যিক খাবার। হ্যাঁ, আমরা মাছকেও তো আমরা বাণিজ্যিক খাবার দিই, সেটা সরাসরি না দিয়ে হাঁসের মাধ্যমে রিসাইক্লিং হয়ে এখানে আসতেছে না, এবং সেটা সমস্ত প্রোটিন সমস্ত কিছু আছে আমার, এবং তারা নির্দিষ্ট একটা সময় কিন্তু পাচ্ছে, এবং রুটিন ওয়ার্ক হোল দ্য ইয়ার পেয়ে যাচ্ছে তারা। শীতের সময় মাছ একটু কম খায়, গরমের দিনটা একটু বেশি খায়। তবে আমার পুকুরে যতটুকু আয়তন আছে সেই অনুপাতে আমার এখানে যেটা হাঁস আছে তাদের জন্য মাছের খাবারের জন্য এনাফ। যেহেতু 2000 হাঁসের বিষটা দিয়ে এই পুকুরের মাছের খাবারটা হয়ে যাচ্ছে, তো কতগুলো মাছ আর কি কি পরিমাণ, কোন কোন জাতের? আমার এখানে মূলত আপনার মাছের মধ্যে রুই, কাতল, মৃগা, এই মাছগুলোই আসছে বেশি, পাশাপাশি কিছু চিতল মাছ আছে। আর আমাদের পুকুরটা আসলে একটু অন্য টাইপের পুকুর, পাশে একটা খাল আছে যেটা আমাদের পদ্মা নদীর সাথে আমাদের রিলেটেড। এটা এখানে এখন শুকনো মৌসুম, বর্ষা মৌসুমে আমরা পুকুরের মুখটা ছেড়ে দিই। এই মাছগুলো কিন্তু জাল দেওয়া যেটা আছে, এই বর্ষাকালে আমাদের মাছগুলো সব বাইরে চলে যায়। এই মাছগুলো সব বাইরে চলে যায়, সেটা আপনার জন্য লস হয় না? লস না, ওরা চলে যাবে, ওরা আবার যখন পানি কমে যাবে নির্দিষ্ট টাইমে ওরা আবার ব্যাক করবে। এমনি প্রতিদিনই যাচ্ছে, বর্ষার সময় বেরোচ্ছে আর আসতেছে, বাট টোটাল পানি যখন কমে যাবে, যে যেখানে থাকুক, যদি ধরা না পড়ে, মানুষ যদি শিকার না করে, তারা এখানে চলে আসবে। চমৎকার বলবো না, শুধুমাত্র ব্যতিক্রম একটা কথা শুনলাম, এটা আমি এর আগে কখনোই শুনিনি। অবাক হবেন যে আমার এই পুকুরে এখন 300-র উপরে চিতল মাছ আছে। আমি গতবার আগের বার 300-র উপর এই পুকুরে? আচ্ছা, গতবার আগের বার আমরা মাছ ধরছিলাম, 800-র উপর চিতল মাছ সেল করছি, যেটা আমরা নিজেরা এখানে ছাড়ি নাই, ন্যাচারালি এই বিল থেকে চলে আসছে। কবুতর হচ্ছে চলে গেল, আরেকটাকে নিয়ে আসে মাছগুলো, তাই এবং এখানে নিয়মিত যেহেতু খাবার পাচ্ছে এখানে, সুতরাং যে একবার আসে সুস্বাদু খাবার যদি 2 বেলা খায়, ওই মেহমান যেতে চান সহজে, ওরা এখানে থাকে, এখানে আসে। যারা নতুন ভাবে খামার করতে চান তাদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে? আমার এই বাড়ির আশেপাশে যতটুকু জমি পড়ে আছে, আমার কাছে একসময় মনে হলো যে এটা এভাবে পড়ে না থাকলে তো চলে, আমি যেখানে কিছু করতে পারি, সেই সমস্ত বিবেচনায় কিন্তু আসলে আমার হাঁসের বা মুরগির খামার।
কারণ হচ্ছে এটা করাতে ধরুন আমার এই এলাকায় তো কিছু লোকজনের কর্মসংস্থান হয়েছে, তাই না? এই জন্য রিকোয়েস্ট থাকবে আমার যে যারই যতটুকু জায়গা আছে যেরকম মানে ব্যবহার উপযোগী বা আমরা ব্যবহার করতেছি না, সেক্ষেত্রে আমরা এই কৃষির মাধ্যমে বা এই হাঁস মুরগি মাছ এই সমস্ত মাধ্যমে আমরা সেই জায়গাগুলোকে ব্যবহার করতে পারি। চমৎকার কথা বলেছেন। দর্শক, দেশে বিদেশে আপনারা যে যে প্রান্তে যেখানেই আছেন না কেন, আপনাদের বাড়ির আশেপাশে যে অপরিত্যক্ত জায়গাগুলোকে রয়েছে সেগুলিকে ওইভাবে ফেলে না রেখে আপনিও সেখানে যে কোনো কৃষি শস্য উৎপাদন করতে পারেন, সেটাকে কাজে লাগিয়ে আপনিও অবদান রাখতে পারেন কৃষিক্ষেত্রে। আমাদের কৃষি ও কৃষ্টি। স্যার, হাঁসের কি কি রোগবালাই হতে পারে এবং সেই রোগগুলো যখন হয়ে থাকে তখন এটার প্রতিকারটা কিভাবে নিতে হয়? হাঁসের মেনলি ডাক প্লেগ এবং কলেরা এই দুইটা রোগই হয়। তবে এগুলো যদি আগের থেকে যদি ভ্যাকসিনেশন করা থাকে তাহলে এগুলো থেকে সেফ থাকা, যদি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি। হাঁসের খামারের ব্যবস্থাপনাটা কিভাবে করতে হয়? হাঁসের খামার ব্যবস্থা অবশ্যই ভালো হতে হবে। এটা শুধু হাঁসের না, পোলট্রি বলেন, তারপরে ডেয়ারি বলেন। আমি আগে বলেছি যে বায়োসিকিউরিটি এবং ম্যানেজমেন্ট, যদি কোনো খামারি বায়োসিকিউরিটি মেনটেন করে এবং ম্যানেজমেন্ট যদি ঠিক রাখে তাহলে অবশ্যই লাভবান হবে। আমাদের কৃষি ও কৃষ্টি। এক সময় শখের বশে যে কাজগুলো আমাদের দাদি নানিরা করতেন সেই কাজগুলোকে কিন্তু এখন আমাদের কৃষিক্ষেত্রে সফলতা এনে দিচ্ছে। মানুষ সেই কাজগুলি করে, অর্থাৎ হাঁস মুরগি লালন পালন করেই মানুষ এখন সমৃদ্ধ হচ্ছে, সমৃদ্ধ করছে কৃষিকে। আপনারা যারা সফল কৃষক ও খামারি রয়েছেন, আপনাদের সফলতার গল্প আর টিভির পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077। আজকের মতো বিদায় নিচ্ছি প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচারিজ লিমিটেড কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো কৃষক ও খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কৃষি ও কৃষ্টির আগামী পর্বে দেখবেন সাদেক এগ্রো ফার্মের ব্রাহ্মা, মহিষ, দেশি বিদেশি ছাগল পালন ও ডেইরি খামার। কৃষি ও কৃষ্টি।